নমস্কার। বিক্রমবিলা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। গলিটায় সামান্যই রোদ ঢুকেছে, দুপাশে দালান। স্নিগ্ধা হাঁপাতে হাঁপাতে মেয়েটির পিছনে ছুটছে। এই মেয়ে, দাঁড়াও! তার কণ্ঠে অনুনয় আর আতঙ্ক মেশানো। মেয়েটি একবারও ফিরে তাকালো না, খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলেছে, যেন অদৃশ্য কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে সামনে। স্নিগ্ধা দ্রুত পা চালালো, কিন্তু যতই কাছে যেতে চাইছে দূরত্বটা ঠিক ততটাই থেকে যাচ্ছে। মেয়েটি যেন সময়ের বাইরে হেঁটে যাচ্ছে, তার ছায়া কাছে অথচ স্পর্শের বাইরে। ঠিক তখনই স্নিগ্ধার মনে হলো এ কোনো সাধারণ শিশু নয়, হয়তো সেই অশরীরী আত্মাই শিশুর ছদ্মবেশে তাকে ডেকে নিচ্ছে কোনো অজানা প্রমাণের দিকে। গলির শেষ প্রান্তে আলো আর মলিন হয়ে এলো। চারপাশের দালান ফুরিয়ে গিয়ে হঠাৎ যেন অন্য এক জগৎ শুরু হলো। ছড়িয়ে ছিটিয়ে থাকা টিনের ছাউনি, পলিথিনে ঢাকা কিছু ঘর, আর বাতাসে পোড়া কাঠের গন্ধ। স্নিগ্ধা থমকে দাঁড়ালো। মেয়েটি এগিয়ে গেল এক ঝুপড়ির সামনে, তারপর থেমে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। সেই মুখে অচেনা এক স্থিরতা, চোখ দুটো নিস্পন্দ, কিন্তু গভীরে যেন এক অদ্ভুত টান। স্নিগ্ধা এক পা এগোলো, ঠোঁট শুকিয়ে এলো তার। এখানেই এখানেই তুমি থাকো? কাঁপা গলায় প্রশ্ন করল সে। মেয়েটি কিছু বলল না, মাথা নিচু করে দরজার ভেতর ঢুকে গেল। টিনের দরজাটা নিঃশব্দে বন্ধ হলো। স্নিগ্ধা ধীরে ধীরে দরজার কাছে গিয়ে থামল। এক মুহূর্ত দ্বিধা করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। দরজায় হালকা শব্দ হলো। ভেতরে ছোট্ট একটা ঘর, ফাটল ধরা দেওয়ালে রয়েছে ধুলো, ভাঙা জানালা, আর সেই জানালা দিয়ে আলো এসে পড়ছে মাদুরে বসা এক বৃদ্ধার ওপর। বৃদ্ধা জানালার দিকে মুখ করে কাগজের ঠোঙা বানাচ্ছে। ঘরে তেমন কিছু নেই। এক কোণে একটা ট্রাঙ্ক, তার ওপর বালিশ, কাঁথা, পুরনো কাপড়, আর একপাশে কিছু থালা বাসন। গরিবের ভার যেন পুরো ঘরে জুড়ে ছড়িয়ে পড়েছে। দরজা খোলার শব্দে বৃদ্ধা ঘুরে তাকালেন। স্নিগ্ধাকে দেখে বিস্মিত হয়ে বললেন, কে তুমি? কেন এখানে এসেছো মা? স্নিগ্ধা একটু থেমে বলল, এই ঘরে একটা বাচ্চা মেয়ে ঢুকেছে। বৃদ্ধা অবাক হয়ে চোখ বড় বড় করে বললেন, না তো মা, এখানে তো আমি একাই থাকি, কেউ আসেনি। স্নিগ্ধার বুকটা কেঁপে উঠল। বুঝে গেল যাকে সে দেখেছে সে মানুষ নয়, সেই অশরীরী আত্মাই শিশুর রূপ ধরে তাকে এখানে এনেছে। সে ধীরে ধীরে বলল, আপনার পরিবারে আর কেউ নেই? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না মা, আমি এখন একা, আমার কেউ নেই। স্নিগ্ধা ব্যাগ থেকে ছবি দুটো বের করে সামনে ধরে বলল, এদের চিনতে পারেন? বৃদ্ধা ছবি দুটোর দিকে তাকালেন, চোখে ঝাপসা দৃষ্টি। কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ সেই ছবিটার দিকে চোখ স্থির হলো, যেখানে এক মহিলা আর এক বাচ্চা আছে। ধীরে ধীরে তার চোখ ভিজে উঠল, অশ্রু নেমে এলো গাল বেয়ে, নীরবে গভীর এক নিঃশ্বাসের সঙ্গে। স্নিগ্ধা মাদুরে বসে পড়ল তার পাশে,
বৃদ্ধা ছবিটার ওপর হাত বুলিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ছবিটা বুকে জড়িয়ে ধরে হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন। কাঁপা গলায় বললেন, এ তো আমার মেয়ে বিনিতা আর নাতনি মিষ্টির ছবি। এ ছবি তোমার কাছে কিভাবে এলো মা? এই ছবিটা তো আমার কাছেই ছিল। আমি রোজ এই ছবিটার দিকে তাকিয়ে থাকি, ভাবি একদিন ওরা ফিরে আসবে। এই বলে তিনি তড়িঘড়ি করে ট্রাঙ্কের ওপর রাখা বালিশের কভারের ভেতর হাত ঢুকিয়ে ছবিটা খুঁজতে লাগলেন। স্নিগ্ধা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। বুকের ভেতরটা কেঁপে উঠল তার। এখন আর কোনো সন্দেহ নেই, ছবির সেই মহিলা বুলিরই মা বিনিতা, যা সে আগেই আন্দাজ করেছিল। এখন তা প্রমাণিত হলো। বিনিতা যে আর বেঁচে নেই সেই সত্য জানার পর স্নিগ্ধার বুকটা হু হু করে উঠল। সে বুঝতে পারল এই মৃত মায়ের আত্মাই তাকে কিছু বলতে চাইছে, সাহায্য চাইছে তার শিশুকন্যাকে বাঁচানোর জন্য। বৃদ্ধা এদিকে ছবিটা খুঁজে না পেয়ে হাহাকার ভরা কণ্ঠে বলে উঠলেন, এখানেই ছবিটা রেখেছিলাম, আজ ভোরেও দেখেছি, কিন্তু ছবিটা তোমার কাছে গেল কিভাবে? স্নিগ্ধার শরীর শিউরে উঠল। ধীরে ধীরে সব কিছু তার মনের ভেতর পরিষ্কার হয়ে গেল। ছবিটা নিশ্চয়ই বিনিতার আত্মাই হাওয়ায় ভাসিয়ে তার কাছে পাঠিয়েছিল, যাতে স্নিগ্ধা বুঝতে পারে বুলি রিনির মেয়ে নয়, বিনিতার মেয়ে। তারপর আত্মাটি ছবিটা আবার ফেরত নিয়েছিল হাওয়ার সাহায্যে। আজ আবার সে সেই ছবিটা উড়িয়ে স্নিগ্ধার কোলে ফেলে দিয়েছে, যেন স্নিগ্ধা এই রহস্যের শেষ সূত্রটুকু পায়। বুলি সদৃশ্য সেই বাচ্চা মেয়ের রূপে আত্মাটি তাকে এখানে নিয়ে এসেছে নিজের পরিচয় জানাতে। স্নিগ্ধা হঠাৎ উপলব্ধি করল তার কোমরে থাকা পল্লবীর দেওয়া সেই মাদুলিটার কারণেই আত্মাটি তাকে স্পর্শ করতে পারেনি, শুধু পথ দেখিয়ে দিয়েছে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে ব্যাকুল স্বরে বললেন, আমার মেয়ে আর নাতনিকে তুমি দেখেছ? বলো না মা, কোথায় তারা? স্নিগ্ধা চমকে উঠে বলল, আপনি জানেন না তারা কোথায়? বৃদ্ধা মাথা নাড়লেন, চোখ মুছে বললেন, না মা, অনেক খুঁজেছি ওদের, পাইনি। থানায় গিয়েছিলাম, পুলিশও সাহায্য করেনি, তাড়িয়ে দিয়েছিল জানো। স্নিগ্ধা ধীরে ধীরে বলল, কিভাবে ওরা আপনার কাছ থেকে হারিয়ে গেল সব আমাকে খুলে বলুন। বৃদ্ধা গভীর একটা নিঃশ্বাস নিলেন, চোখ নামিয়ে তাকালেন মাটির দিকে, যেন বহু দিনের চাপা স্মৃতি হঠাৎ জেগে উঠছে। তিনি বলতে শুরু করলেন, আমি বিধবা মা, বিনিতা আমার একমাত্র মেয়ে, খুব বুদ্ধিমতী মেয়ে, পড়াশোনাতেও ভালো ছিল। আমি পরের বাড়ি কাজ করে অনেক কষ্টে ওকে মাধ্যমিক পাশ করিয়েছিলাম। সুন্দরী মেয়ে ছিল বলে পাড়ার ছেলেরা প্রায়ই ওর পিছনে লাগতো। একদিন একজন লোক এলো, বলল তার ছেলের জন্য মেয়ে খুঁজছে, তারা নাকি বেশ ভালো ঘরের, পণ লাগবে না। আমি গরিব মানুষ, তাই আর বেশি ভেবে দেখিনি। বিনিতা রাজি ছিল না বিয়েতে, ও আরও পড়তে চেয়েছিল, কিন্তু আমি জোর করেই ওকে রাজি করিয়েছিলাম। বৃদ্ধা থামলেন এক মুহূর্ত, চোখ বুজে আবার বললেন, আমি বুঝিনি লোকটার ছেলে মদখোর, আমার মেয়েকে প্রায়ই মারত। বিনিতা থাকতেও চাইতো না, কিন্তু আমি সমাজের ভয়ে ওকে বারবার পাঠাতাম। একটা মেয়ে হলো তাদের, মিষ্টি।
তারপর অত্যাচার আরও বাড়ল। জামাই ওকে বলতো, তোর মায়ের কাছ থেকে টাকা আন। আমি কোথা থেকে দিই বলো? বছর দুয়েক আগে বিনিতা মিষ্টিকে নিয়ে আমার কাছে ফিরে এলো। সে কাজ খুঁজতে লাগলো। একদিন বলল ভালো কাজ পেয়েছে, অনেক টাকা মাইনে দেবে, কিন্তু থাকতে হবে ওখানে, মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। আমি কিছু বলিনি, কারণ সংসার চালাতে তখন খুব কষ্ট হচ্ছিল। মিষ্টির মুখের দিকে তাকিয়ে ও কাজে যোগ দিল। বৃদ্ধা থেমে কিছুটা কাঁপা গলায় বললেন, প্রথমে সপ্তাহে একবার বাড়ি আসতো, ধীরে ধীরে ফাঁকটা বেড়ে গেল, তারপর মাসে একবার, তারপর আরও কম, কিন্তু নিয়মিত টাকা পাঠাতো প্রতি মাসের 1 তারিখে। 5-6 মাস আগে শেষ এসেছিল, মিষ্টিকে নিয়ে গেল। তারপর থেকে আর কোনো খোঁজ নেই, টাকাও পাঠানো বন্ধ করে দিল। এখন আর কাজ করতে পারি না, শরীর খারাপ থাকে সব সময়। এই ঠোঙা বানিয়ে যা একটু পাই, আর রেশনে যা সামান্য চাল ডাল মেলে, তাতেই কোনো রকমে দিন চলে যায়। স্নিগ্ধা চুপ করে শুনছে। কিছুক্ষণ পর নরম গলায় জিজ্ঞাসা করল, টাকাটা কে এনে দিত? আপনি কি তাকে চেনেন? বৃদ্ধা মাথা নাড়লেন। না মা, একটা কালো বাইকে করে একজন ছেলে টাকা দিয়ে যেত। স্নিগ্ধা চমকে উঠল। মনে মনে বুঝল, রিনিদের বাড়িতে যে মহিলা আগে কাজ করত সেই তাহলে এই বিনিতা, আর যে কালো বাইকওয়ালা টাকা আনত সেই হয়তো সেই সন্দেহভাজন লোক যে রিনিদের বাড়িতে আসা যাওয়া করে। সে আবার জিজ্ঞাসা করল, আপনি জানেন আপনার মেয়ে কোথায় কাজ করত? বৃদ্ধা মাথা নেড়ে বললেন, না, বলতো না। জিজ্ঞাসা করলে বলতো, তুমি জেনে কি করবে মা? স্নিগ্ধা ধীরে ধীরে বলল, বিনিতা যখন আসতো ওকে দেখে কি মনে হতো? ও কি খুশি ছিল? হাসি খুশি থাকতো, কিন্তু আমার মন বলতো ওর ভেতরে কষ্ট আছে। জিজ্ঞাসা করলে বলতো, ভালো আছি মা। স্নিগ্ধা গভীরভাবে তাকিয়ে রইল বৃদ্ধার দিকে। এখন সব কিছু কিছুটা পরিষ্কার তার কাছে। মনে মনে ভাবল, কেন বিনিতার মৃত্যু হলো সেটা জানতেই হবে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, মাসিমা, আমি আসি। বৃদ্ধাও উঠে কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়ে আর নাতনিকে খুঁজে দেবে মা, বুকটা যে ফেটে যাচ্ছে। স্নিগ্ধার চোখ ভিজে উঠল। সে জানে মেয়েটিকে ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু নাতনিকে বাঁচাবে যেভাবেই হোক। সে বৃদ্ধাকে আলতো করে ঝরিয়ে ধরে বলল, চিন্তা করবেন না মাসিমা, আমি আপনার নাতনিকে আপনার কাছেই ফিরিয়ে দেব। এই বলে ব্যাগ থেকে একটা 500 টাকার নোট বের করে বৃদ্ধার হাতে দিল। বৃদ্ধা টাকাটা ফেরত দিতে চাইলেন। না মা, এটা নেব না। স্নিগ্ধা নরম গলায় বলল, আমি আপনার মেয়ের মতো, টাকাটা রাখুন, চাল ডাল কিনে খাবেন, আমি আবার আসব। এই বলে স্নিগ্ধা ঘর থেকে বেরিয়ে এলো। বৃদ্ধাও ধীরে ধীরে দরজা পর্যন্ত এসে দাঁড়ালেন। রাস্তার দিকে তাকিয়ে রইলেন যতক্ষণ না স্নিগ্ধার ছায়াটাও দৃষ্টির আড়ালে মিলিয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে স্নিগ্ধার মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। রিনিদের বাড়ির পূর্ব পাশের মহিলার কথা তার মনে পড়ল। তিনি বলেছেন, সুবীর, রিনি আর বুলি 6-7 মাস আগে এই বাড়িতে এসেছে। আর বিনিতার মা বললেন, 5-6 মাস আগে শেষবার বিনিতা মিষ্টিকে নিয়ে গিয়েছিল।
স্নিগ্ধা থমকে গেল চিন্তার ভেতর। তাহলে কি রিনিদের আসার পরেই বিনিতার মৃত্যু হয়েছে, নাকি তারও আগে? হয়তো বৃদ্ধা ঠিক করে মনে করতে পারছে না কবে বিনিতা এসেছিল, কিন্তু বিনিতার মৃত্যুর খবর কেউ জানে না কেন? তারা দেহ কাউকে না জানিয়ে গোপনে শ্মশানে নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে কি? মাথার ভেতর প্রশ্নের পর প্রশ্ন ঘুরতে লাগলো। তাকে কি খুন করা হয়েছে? যদি রিনিরা এই বাড়িতে আসার আগেই বিনিতাকে খুন করা হয়, তাহলে কি গৌতমী দায়ী? রিনি তো বলেছিল তার শ্বশুরমশাই 1 বছর আগে স্ট্রোকে প্যারালাইজড হয়েছেন। কথাটা যদি সত্যি হয়, তাহলে তার পক্ষে খুন করা অসম্ভব। আর যদি রিনিরা আসার পর বিনিতাকে খুন করা হয়, তাহলে গৌতমের সঙ্গে রিনি আর সুবীরও যুক্ত থাকতে পারে। বিনিতার আসলে কি হয়েছিল সেটা জানতে হবে। আর মিষ্টিকে ওরা কাছে রেখেছে কেন? হয়তো সত্য গোপন রাখার জন্যই। মেয়েটিকে দিদার কাছে আসতে না দিয়ে নিজের সন্তান বলে পরিচয় দিচ্ছে রিনি, যাতে কেউ বিনিতার খোঁজ না করে। কিন্তু স্নিগ্ধা জানে রিনি মিষ্টিকে ভালোবাসে না, বরং নিষ্ঠুরভাবে অত্যাচার করে। সব দিক মিলিয়ে একটাই সম্ভাবনা জোরালো হয়ে উঠছে, রিনিরা বিনিতাকে খুন করেছে, আর ধরা পড়ার ভয়েই এখন মৃত মায়ের সন্তানের পরিচয় চুরি করে ঘুরে বেড়াচ্ছে। এই ভাবনাগুলো স্নিগ্ধার বুকের ভেতর কাঁপন তুলল। সে অটো স্ট্যান্ডে এসে দাঁড়ালো। গরমে মুখ শুকিয়ে গেছে, কিন্তু মাথার ভেতর এখনো দপদপ করছে সেই অদ্ভুত ছবি। রিনি আর এক অপরিচিত লোক একসঙ্গে দাঁড়িয়ে আছে। যদি সেই লোকটিকে চিনতে পারে, তাহলে হয়তো ছবির আসল মানে পরিষ্কার হবে। পেটে খিদে টের পেল। মোবাইলে দেখল 2:30। পাশের দোকান থেকে 1 প্যাকেট বিস্কুট আর 1 বোতল জল কিনে নিল। অটোতে বসে বিস্কুট খেতে খেতে তার চোখ বারবার জানালার বাইরে ঘুরে বেড়াচ্ছে। পথের পাশে দোকান, পোস্টার, অচেনা মুখগুলো সব যেন ঝাপসা লাগছে। প্রায় 20 মিনিট পর হরিতলা পৌঁছে গেল। অটো থেকে নেমে কিছু লোকের কাছে জিজ্ঞাসা করে অবশেষে একটা পুরনো ছোট্ট বাড়ির সামনে দাঁড়ালো সে। ইটের ঘর, উপরে অ্যাজবেস্টারের ছাউনি। বাড়িটার গায়ে পুরনো দেওয়ালের রং চটে গেছে। দরজায় টোকা দিতেই এক ভদ্র মহিলা বেরিয়ে এলেন। বয়স 50-এর কাছাকাছি। স্নিগ্ধা বলল, এটা তো মলয় বাবুদের বাড়ি ছিল। একটা ছবি দেখাবো, চিনতে পারবেন কি? জোড়া লাগানো ছবিটা সামনে ধরতেই ভদ্রমহিলা চোখ মুচকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, না, এদের কাউকে চিনি না। আমরা এখানকার পুরনো বাসিন্দা নই। কিছুদিন আগে এই বাড়িটা কিনে উঠেছি। আগের মালিকের পরিবারের সম্পর্কে আমরা কিছু জানি না। পাশের লোকেরা জানতে পারে। স্নিগ্ধা কিছুটা হতাশ হয়ে পড়ল, তবু ভদ্রভাবে ধন্যবাদ জানিয়ে পাশের বাড়ির দিকে এগোলো। ঠিক তখনই দেখল এক মহিলা বাড়ির ভেতরে ঢুকছেন। স্নিগ্ধা ডাক দিল, এক্সকিউজ মি, একটু শুনবেন? মহিলা পিছন ফিরে তার দিকে তাকালেন। স্নিগ্ধা বলল, আপনারা এখানে কতদিন ধরে আছেন? মহিলা উত্তর দিলেন, অনেক বছর হয়ে গেল। কেন জিজ্ঞাসা করছেন? স্নিগ্ধা ব্যাগ থেকে ছবিটা বের করে দেখালো। ছবিটা এক ঝলক দেখেই মহিলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই তো রিনি, আর ওর পাশে যে লোকটা, ওটা ওর স্বামী। কথাটা শুনে স্নিগ্ধার গা শিউরে উঠল। সে বিস্ময়ে বলল, রিনির স্বামী? কিন্তু রিনির স্বামী তো অন্য লোক। মহিলা অবাক হয়ে বললেন, না,
এই ছেলেটার নাম প্রবীর। ওরা প্রেম করেছিল। শুনেছিলাম ছেলেটার পরিবারের অবস্থা বেশ ভালো, কিন্তু ওর বাবা গরিব ঘরের মেয়েকে বউ হিসেবে মানতে চাননি, তাই ওরা মন্দিরে গিয়ে বিয়ে করে এখানে থাকতে শুরু করেছিল। স্নিগ্ধা স্তব্ধ হয়ে শুনছে, বুকের ভেতর কাঁপন উঠেছে। মহিলা আবার বলতে লাগলেন, মাস দুয়েক পরই রিনি তার স্বামীর সঙ্গে চলে গেল। একদিন রিনির মাকে জিজ্ঞাসা করেছিলাম ওরা কোথায় গেল। উনি বলেছিলেন শ্বশুরবাড়ি থেকে মেনে নিয়েছে। তারপর আর কখনো ওদের দেখিনি। স্নিগ্ধা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নরম গলায় বলল, রিনির কি এই লোকটার সঙ্গে ডিভোর্স হয়েছে? মহিলা কপাল কুঁচকে বললেন, সেটা ঠিক জানি না। শুনেছিলাম যাদবপুরে রিনির বর ফ্ল্যাট কিনে দিয়েছে। এই বাড়িটা বিক্রি করে সেখানেই উঠে গেছে। তারপর থেকে আর এদিকে ওদের দেখা পায়নি। রিনির শ্বশুরবাড়ি কোথায় জানেন? দিল্লি মুম্বাইতে ওদের নাকি ফ্ল্যাট আছে, আর বলেছিল পূর্ব মেদিনীপুরের ওদিকে কোথায় বাড়ি আছে। স্নিগ্ধা ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। তার মনে হচ্ছে রিনির অতীতের পর্দাটা যেন ধীরে ধীরে সরে যাচ্ছে, আর তার পিছনে এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। পথে হাঁটতে হাঁটতে তার পা ভারী হয়ে যাচ্ছে, কিন্তু মাথার ভেতর এখন আগুনের মতো ছুটছে সন্দেহের স্রোত। রিনির প্রবীরের সঙ্গে বিয়ে হয়েছিল। এই প্রবীর এখন কোথায়? সে কি মারা গেছে, নাকি রিনির সাথে তার ডিভোর্স হওয়ার পর সুবীরের সঙ্গে বিয়ে করেছে? কিন্তু ছবিটা ছিঁড়ে ফেলেছে কেন? এই ছবিটা ছিঁড়ে ফেলার পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? স্নিগ্ধা জানে এই রহস্যের প্রতিটা জবাব লুকিয়ে আছে রিনিদের বাড়ির ভেতরে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। স্নিগ্ধা নিজের মনে ভাবল, আজ রাতেই রিনিদের বাড়িতে ভয়েস রেকর্ডার রেখে আসব। রাতে ওরা কি কথা বলে, কিংবা বাইরের কেউ এলে তাদের গলার আওয়াজ ধরা পড়বে ওই রেকর্ডে। বাজারে পৌঁছে স্নিগ্ধা এক ইলেকট্রনিক্সের দোকানে ঢুকল। কাউন্টারের ওপর রাখা ছোট্ট কালো ব্রেন আকৃতির ভয়েস রেকর্ডারের দিকে সে চুপচাপ তাকিয়ে রইল। বিক্রেতা বলল, খুব সেন্সিটিভ মাইক্রোফোন, 5 ঘন্টা পর্যন্ত টানা রেকর্ড করবে, কেউ বুঝতেই পারবে না। স্নিগ্ধা অনলাইন পেমেন্ট করে রেকর্ডারটা কিনল। ব্যাগে ভরে দোকান থেকে বেরিয়ে এলো। পথে একটা ওষুধের দোকান দেখে থামল। ভেতরে ঢুকে আই ক্যান প্রেগনেন্সি টেস্ট কিট কিনে সেটাও ব্যাগে রাখল। তারপর ধীরে ধীরে হাঁটতে লাগলো। সারাদিনের ক্লান্তিতে শরীরটা ভারী লাগছে। সন্ধে হয়ে গেছে। রাস্তার এক পাশের অন্ধকারের ভেতর একটা পেয়ারার দোকান দেখে থামল সে। একটা পেয়ারা কেটে দিন তো, বলল স্নিগ্ধা। পেয়ারাওয়ালা পেয়ারা কাটছে। দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে দুজন লোক নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। একজন বলল, 80 লাখের কমে ওই ফ্ল্যাটটা হবে না। অন্যজন বলল, একটু কম করুন না, 75 লাখে দিন, ফ্ল্যাটটা আমার খুব পছন্দ। গলার আওয়াজটা শুনে স্নিগ্ধা চমকে উঠল। সে পিছন ফিরে তাকালো। লোকটা আর কেউ না, তার দিদি অরূপার নন্দাই বাবলু। স্নিগ্ধার ভুরু কুঁচকে গেল। বাবলুদা ফ্ল্যাট কিনছেন, কিন্তু অত টাকা পাবেন কোথা থেকে? ওনাদের তো সংসারই ঠিক মতো চলে না। ভাবতে ভাবতে তার বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি জন্মালো। পেয়ারাওয়ালাকে টাকা দিয়ে স্নিগ্ধা পেয়ারাটা নিয়ে অটোতে উঠল। অটো চলতে শুরু করতেই সে পেয়ারার টুকরো মুখে দিল। পেয়ারা খেতে খেতে ভাবল, মালিনীদের বাড়ি গিয়ে ওর সম্পর্কে জানতে হবে। কিন্তু অটো থেকে নামার সময় তার ইচ্ছেটা উবে গেল। শরীরটা যেন হঠাৎ ভারী হয়ে এলো। আজ আর নয়, খুব ক্লান্ত লাগছে।
নিজের মনে বলল স্নিগ্ধা। অটো ঘুরে গেল আর স্নিগ্ধা ফিরে চলল নিজের বাড়ির পথে। হঠাৎ সেই পরিচিত ফোঁস আওয়াজটা আবার কানে এলো। তার বুক হঠাৎ কেঁপে উঠল। সে ঘুরে তাকিয়ে দেখল সেই কালো বাইকটা। বাইকটা ধীরে ধীরে রিনিদের বাড়ির দিকেই যাচ্ছে। পিছনে আগের মতোই বাঁধা আছে কাগজের একটা বাক্স, আর ঠিক সেখান থেকে আসছে সেই অদ্ভুত আওয়াজ। স্নিগ্ধার গলা শুকিয়ে গেল, বুকের ভেতর ধকধক করতে লাগলো। ওই বাক্সে কি আছে? নিজের মনে ফিসফিস করল সে। এক মুহূর্ত দেরি না করে স্নিগ্ধা দ্রুত পা চালিয়ে বাইকের পিছনে ছুটে গেল। তার চোখ এখন শুধু সেই বাক্সটার দিকেই নিবদ্ধ, যেন সেখানে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য। স্নিগ্ধা ছুটে চলেছে। সামনে সেই কালো বাইকটা। বাতাসে ধুলো উঠছে। ল্যাম্পপোস্টের ম্লান আলোয় তার ছায়া কখনো লম্বা, কখনো ছোট হয়ে দুলছে রাস্তার ওপর। বাইকটা গিয়ে থামল রিনিদের বাড়ির গেটের সামনে। বাইক চালক নামল না, শুধু মাথা সামান্য ঘুরিয়ে চারপাশে একবার তাকালো। হেলমেটের কাঁচে তার মুখ ঢাকা। নিঃশব্দে হাত বাড়িয়ে কলিং বেল টিপতে গেল। ঠিক তখনই স্নিগ্ধা কাছে এসে হোঁচট খাওয়ার ভান করে হঠাৎ পড়ে গেল পিছনের কাগজের বাক্সটার ওপর। ঠাস! বাক্সটা দুলে উঠল। বাইকটাও সামান্য কেঁপে উঠল। ভেতর থেকে ভেসে এলো এক অদ্ভুত সজীব আওয়াজ। ফুস ফুস! স্নিগ্ধার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাইক চালক আচমকা পিছন ফিরে বজ্রপাত কণ্ঠে বলে উঠল, কি করছেন কি আপনি? স্নিগ্ধা থেমে না থেকে কাঁপা হাতে দড়িটা ধরে টান মারল। বাক্সটা কেঁপে উঠল। আরও একবার সেই শব্দ। এবার যেন ভেতরে কিছু নড়ে উঠল। বাইক চালক তড়ি ঘড়ি বাইক থেকে নেমে সোজা এগিয়ে এসে তাকে এক ধাক্কায় সরিয়ে দিল। স্নিগ্ধা ভারসাম্য হারিয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই গেট খুলে গেল। রিনি দাঁড়িয়ে আছে গেটের ওপারে, চোখে তীক্ষ্ণ রাগের ঝলক, গলায় ঠান্ডা কিন্তু কাঁপন ধরানো সুর। কি হচ্ছে এখানে? তার কণ্ঠে এমন এক নিয়ন্ত্রিত ক্রোধ, যেন বাইরে শান্ত কিন্তু ভেতরে তীব্র ঝড় বইছে। বাইক চালক তাড়াতাড়ি বলল, এই ভদ্রমহিলা বাক্সটা খুলতে যাচ্ছিল। স্নিগ্ধা ভাবল, এই লোকটি হয়তো বিনিতার মায়ের কাছে টাকা পৌঁছে দিত। তার মনে হলো মুখটা দেখতে হবে। সে স্থির দৃষ্টিতে বাইক চালকের দিকে তাকিয়ে রইল, কিন্তু হেলমেটের কাঁচে মুখটা ঢাকা। ঝাপসা আলোয় কিছুই বুঝতে পারল না। রিনি এবার তীক্ষ্ণ গলায় বলল, ওর মাথা খারাপ হয়ে গেছে, কেমন করে তাকাচ্ছে দেখো। তুমি ভেতরে এসো। বাইক চালক একবার স্নিগ্ধার দিকে তাকালো। সেই দৃষ্টিতে অদ্ভুত এক সতর্কতা, যেন কোনো গোপন সংকেত লুকিয়ে আছে। তারপর ধীরে ধীরে বাইকটা ভেতরে ঢুকিয়ে দিল। রিনি এক টানে গেটটা বন্ধ করে দিল। স্নিগ্ধা স্থির দাঁড়িয়ে রইল। চারপাশে নিস্তব্ধতা, কেবল কানে বাজছে সেই ফোঁস ফোঁস আওয়াজ, মৃদু অথচ জীবন্ত। তার পা যেন মাটিতে আটকে গেছে। শরীরে ভয়, কিন্তু মনে এক অদ্ভুত দৃঢ়তা জেগে উঠেছে। ওই বাক্সে কি আছে? নিজের মনে ফিসফিস করল স্নিগ্ধা। তারপর ধীরে ধীরে নিজেদের বাড়ির পথে হাঁটতে শুরু করলো। মাথার ভেতর চিন্তা ঘুরপাক খাচ্ছে। ভেতরে সত্যিই কি সাপ আছে? কিন্তু যদি থাকে, ওরা সাপ দিয়ে কি করবে? স্নিগ্ধা বাড়ির ভেতর ঢুকল। বারান্দায় হরিপদ আরাম করে চেয়ারে বসে চা খাচ্ছে। গেটটা খোলা। স্নিগ্ধা বারান্দায় উঠতেই হরিপদ মাথা তুলে একবার তাকালো, কিন্তু কিছু বলল না।
স্নিগ্ধার বুকের ভেতরটা হঠাৎ ভার বয়ে গেল। সারাদিন সে বাড়ির বাইরে, কেউ একটা ফোনও করল না, চিন্তাও করল না। আগে হলে হরি কাকা, বাবা, কাকু বারবার ফোন দিত, কোথায় আছো মা, এত দেরি কেন করছো? আর আজ সে সারাদিন পর এলো, তবু একবার জিজ্ঞাসা করল না কোথায় ছিল সে। হরিপদ নির্বিকারভাবে চায়ে চুমুক দিচ্ছে। স্নিগ্ধার মনে হলো যেন তার অস্তিত্ব কারোর কাছে আর কোনো গুরুত্বই রাখে না। চুপচাপ সে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। দোতলায় নিজের ঘরের সামনে এসে স্নিগ্ধা থমকে দাঁড়ালো। দরজাটা আধ খোলা। তার মনে পড়ল সে তো বেরোনোর আগে তালা মেরেছিল, তাহলে দরজা খোলা কেন? একটা শীতল স্রোত বয়ে গেল বুকের ভেতর দিয়ে। মনে মনে ভাবল, তন্ময় কি অফিস থেকে এসে অন্য চাবিটা দিয়ে দরজাটা খুলেছে? স্নিগ্ধা ভেতরে ঢুকল। আলো জ্বলছে। খাটের ওপর তন্ময় দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছে, আর তার কোমরের কাছে বসে আছে মালিনী। মালিনীর পেছনটা দরজার দিকে। সে বুঝতে পেরে দ্রুত পিছনে ফিরল। স্নিগ্ধা অবাক হয়ে বলল, এখানে কি করছো মালিনীদি? মালিনী কোনো উত্তর না দিয়ে রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধার চোখে জল এসে গেল। বুকের ভেতর এক অদ্ভুত ব্যথা বাজল। সে চিৎকার করে বলল, তন্ময়, তুমি এত নীচ আমি ভাবতেও পারিনি। মালিনীদির সঙ্গে তুমি... বলতে বলতেই স্নিগ্ধা কেঁদে ফেলল। তন্ময় কোনো সাড়া দিল না, মুখ ফিরিয়ে শুয়ে আছে। স্নিগ্ধা মনে মনে ভাবল, কি ব্যাপার, ও চুপ করে কেন আছে, ঘুরছে না কেন? হঠাৎ স্নিগ্ধা কাঁধের ব্যাগটা নামিয়ে রেখে তন্ময়কে ঠেলা দিয়ে বলল, তন্ময়। কিন্তু তন্ময় সাড়া দিল না। ভয়টা আরও বাড়ল। স্নিগ্ধা জোরে ঠেলা মেরে বলল, তন্ময়, চোখ খোলো। তন্ময় ঘুম ঘুম চোখে পাশ ফিরে বলল, কে বলছো? ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমোতে দাও। সে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। স্নিগ্ধা মনে মনে ভাবল, তন্ময় কি ধরা পড়ে ঘুমের ভান করছে? না না, তন্ময় এমন কাজ করতে পারে না। নিশ্চয়ই সে সত্যিই ঘুমাচ্ছে। আমি কেন ওকে অবিশ্বাস করছি? হঠাৎ তার ভেতর দিয়ে একটা ধাক্কা গেল। না, কিছু একটা ঠিক নেই। মালিনীদি হয়তো খারাপ উদ্দেশ্যেই ঘরে ঢুকেছিল আর তন্ময়ের পাশে বসেছিল। স্নিগ্ধা গভীর দীর্ঘশ্বাস ফেলল। তন্ময়ের দিকে তাকিয়ে ভাবল, ও তো এমন অসময়ে কখনো ঘুমায় না, তবে আজ কেন? আর মালিনীদি কেন ওর পাশে বসেছিল? ভাগ্যিস আমি এসে পড়েছিলাম, না হলে কি যে হতো। সে ধীরে ধীরে ব্যাগ খুলে ভয়েস রেকর্ডারটা বের করে খাপটা আবার ব্যাগে রেখে দিল। ব্যাগটা এবার আলমারির ভেতর রেখে রেকর্ডারটা পাশের ঘরে নিয়ে গিয়ে চার্জে বসিয়ে দিল। ফিরে এসে দরজাটা ভালো করে বন্ধ করে বাথরুমে ঢুকল। স্নান সেরে বেরিয়ে এলো। তন্ময় এখনও একই ভঙ্গিতে শুয়ে চোখ বন্ধ করে আছে। স্নিগ্ধা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। মুখে শান্তি, কিন্তু সেই শান্তির নিচে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। নিচতলায় সুরেনবাবুর ঘরের সামনে উঁকি দিতেই দেখল সবাই মিলে লুডো খেলছে। সবাই তার দিকে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। স্নিগ্ধার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে সোজা রান্নাঘরে গেল। ভীষণ খিদে পাচ্ছে। পেঁপে আর ডিম সেদ্ধ দিয়ে ভাত করল। সাধারণত বাড়ির সবাইকে ছাড়া সে খায় না, কিন্তু আজ আর কারোর জন্য অপেক্ষা করল না। নীরবে একা একা খেয়ে নিল। খাওয়া শেষে থালাটা ধুয়ে রাখতে রাখতে
তার চোখ ভিজে উঠল। সবাইকে একসঙ্গে পেয়ে আজ কত দূরে রয়েছি আমি। স্নিগ্ধা ধীরে ধীরে দোতলায় ফিরে এলো। হলঘরের বুক শেলফের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ডায়েরিটা নামিয়ে নিল, সঙ্গে একটা কলম। সোফার ওপর বসে ডায়েরিটা খুলল। কিছুক্ষণ ফাঁকা পাতার দিকে তাকিয়ে রইল। তারপর লিখতে শুরু করল। রিনির মেয়ে বুলি নয়, তাদের আগের কাজের মহিলা বিনিতার মেয়ে মিষ্টি আসলে বুলি। বিনিতার সঙ্গে ঠিক কী ঘটেছিল সেটা আমাকে জানতে হবে। রিনির স্বামী ছিল প্রবীর, কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হলো কেন? আর এরপর কিভাবে রিনির সাথে সুবীরের পরিচয় হলো? তারপর বিয়েও হয়ে গেল। প্রবীর এখন কোথায় আছে? সব জানতে হবে, যেভাবেই হোক। আর আজ যে কালো বাইকটা দেখলাম, তার পিছনের কাগজের বাক্সটা থেকে ফোঁস ফোঁস শব্দ শুনলাম। ওর ভেতরে নিশ্চয়ই সাপ আছে, কিন্তু ওরা সাপ দিয়ে কি করবে? সত্যিই কি সাপ ছিল, নাকি সেই আত্মা অর্থাৎ বিনিতা আমার কানেই ওই শব্দ তুলেছিল? হতে পারে বিনিতার আত্মা আমায় কিছু বোঝাতে চাইছে। যাই হোক, রিনিদের সঙ্গে সাপের কোনো না কোনো যোগাযোগ আছে, এটা আমি নিশ্চিত। কিন্তু বিনিতার আত্মা কেন আমায় সবটা খুলে বলছে না? আর মালিনীদি তন্ময়ের পাশে বসে কি করছিল? ঠিক তখনই ঘরে হালকা একটা শব্দ হলো, কিছু যেন সরল। স্নিগ্ধা চমকে উঠে ডায়েরিটা বন্ধ করল, বুক শেলফে ডায়েরিটা রেখে দিল। তারপর তাড়াতাড়ি নিজেদের ঘরে ঢুকল। তন্ময় ঠিক তখনই বাথরুম থেকে বেরোলো। স্নিগ্ধাকে দেখে একটু অবাক হয়ে বলল, ঘরে তালা লাগিয়ে দিয়েছিলে কেন? মালিনীদিকে এত সন্দেহ তোমার? স্নিগ্ধা কিছু বলল না। তন্ময় বলল, যাদবপুরে যে কাজে গিয়েছিলে সেই কাজটা হয়েছে? সারাদিন তো বাইরে কাটিয়ে দিলে, দুপুরে খাওনি নিশ্চয়ই। স্নিগ্ধা এবারও নিরুত্তর রইল। তার চোখ ভারী হয়ে আসছে ঘুমে, কিন্তু মন জেগে আছে অস্থির হয়ে। তন্ময় আবার বলল, খেতে চলো। জানি না কেন আজ ভীষণ ঘুম পাচ্ছে আমার। স্নিগ্ধা ধীরে ধীরে বলল, খেয়েছি আমি, তুমি যাও। তন্ময় নিচে নেমে গেল। স্নিগ্ধা একা বসে ভাবতে লাগল, মালিনীদি কি ওকে কিছু খাইয়ে দিয়েছে, তাই কি ওর এত ঘুম পাচ্ছে? ভাবতেই বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। একটা অদ্ভুত আতঙ্ক চেপে বসল তার বুকের মধ্যে। তন্ময় খেয়ে ফিরে এসে চুপচাপ শুয়ে পড়ল। স্নিগ্ধা শুলেই ঘুমিয়ে পড়বে ভেবে বসে রইল। রাত 11:30। চারদিক নিস্তব্ধ। স্নিগ্ধা ধীরে ধীরে বিছানা থেকে নামল। তন্ময় গভীর ঘুমে অচেতন। আলো নিভিয়ে সে ঘর থেকে বেরোলো। অন্য ঘরে থাকা ভয়েস রেকর্ডারটা নিয়ে কোমরে গুঁজে নিল। তারপর টর্চের ফ্ল্যাশ লাইট চালিয়ে চুপি চুপি সিঁড়ি বেয়ে নিচে নামল। নিচতলাটা সম্পূর্ণ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। স্নিগ্ধা সিঁড়িঘরের কোণে রাখা দড়িটা নিল। তারপর বারান্দায় গিয়ে আলতো করে গেটের তালা খুলল। টুলটা টেনে নিয়ে এলো বাড়ির পূর্ব দিকের দেওয়ালের পাশে। সে দড়িটা টুলের পায়ার ওপরের দিকে এমনভাবে বাঁধল যাতে দড়ি টেনে তুললে টুলটা সোজা অবস্থায় থাকে। তারপর টুলের ওপর উঠে চারপাশে তাকালো। কেউ নেই। ধীরে ধীরে পাঁচিলের ওপর উঠল। এবার দড়ি ধরে টুলটা ওপরে টেনে হাতে নিল, বিপরীত পাশে নামিয়ে রাখল। তারপর টুলের ওপর নেমে সতর্ক পায়ে মাটিতে নামল। রিনিদের বাড়ির পিছনের দিকে এগোলো। পায়খানার ট্যাঙ্কির পাশ দিয়ে নিঃশব্দে গেল। সব দিক নিস্তব্ধ। পিছনের দরজা বন্ধ। দরজার ওপাশে কাঁচের জানালা বন্ধ। সে নিঃশব্দে জানালার একপাশের আড়ালে ঝুঁকে রেকর্ডারটা কোমর থেকে বের করে চালু করল।
তারপর ওখানে রেখে সাবধানে ফিরে এলো। একইভাবে দড়ি ধরে টুলে উঠল। তারপর পাঁচিলে উঠে টুলটা টেনে ওপারে এনে তার ওপারে উঠে নামল। এইবার টুলটা আর ঘরে তুলল না। গেটটা নিঃশব্দে বন্ধ করে ঘরে ফিরে গেল। বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই চোখ জড়িয়ে এলো। ঘুম নেমে এলো গভীরভাবে। যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে 3:30 বাজে। স্নিগ্ধা হঠাৎ চমকে উঠে পড়ল। সব কিছু যেন মনে পড়ল এক মুহূর্তে। সে মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি নিচে নেমে আবার পূর্ব পাশে গেল। আগের মতোই টুলের ওপর উঠে দেওয়ালের ওপর উঠল। চাঁদের ম্লান আলোয় চারপাশ অদ্ভুত নিস্তব্ধ। স্নিগ্ধা ধীরে ধীরে রিনিদের বাড়ির পিছনে গিয়ে জানালার আড়াল থেকে রেকর্ডারটা হাতে নিল। ঠিক তখনই পিছন থেকে কেউ হঠাৎ তার মুখ শক্ত করে চেপে ধরল। মোবাইলটা হাত থেকে ছিটকে পড়ল। স্নিগ্ধা ভয় পেয়ে ছটফট করতে লাগলো, কিন্তু সেই হাত শক্ত। আতঙ্কে সে পশ্চিম দিকে সরে গিয়ে শেষ চেষ্টা হিসেবে রেকর্ডারটা ছুঁড়ে দিল পাঁচিলের ওপারে, ওদের বাড়ির ভেতর। সঙ্গে সঙ্গে কেউ খুব কাছ থেকে মুখের সামনে কিছু স্প্রে করে দিল। তীব্র গন্ধে চোখ জ্বলে উঠল। দৃষ্টি ঝাপসা হয়ে গেল। সব কিছু অন্ধকারে ঢেকে গেল। শেষ দৃশ্যটা শুধু সে দেখল রিনিদের বাড়ির পিছনের দরজাটা খুলছে আর দুটো ছায়া তাকে টেনে ভেতরে নিয়ে যাচ্ছে। আজকে শুনলেন বিক্রম ভিলা রহস্যের সিজন 2 এর 46 থেকে 48 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।